তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তুমি একটু ওকে বোঝাও তো, আমাদের কারোর কথাও শোনে না। মারে, মেয়েদের জীবন অনেক কষ্টে, সারা জীবন মুখ বুঝে সব কষ্ট সহ্য করে নিতে হয়। তাই নিজেকে একটু শান্ত কর মা। চেষ্টা তো করি কাকি, কিন্তু পারি না। সারাক্ষণ শুধু মনে হয় এই বুঝে উনি এলেন, এই বুঝে ওনার লেখা চিঠি এলো। মনে হয় উনি আমার কাছেই আছেন, আমার পাশেই আছেন। আমি ওনার স্পর্শ, ওনার নিঃশ্বাস অনুভব করতে পারি। মনে হয় এই বুঝে উনি ডাকবে, আর না গেলে বাচ্চাদের মতো অভিমান করবে। ওনার স্মৃতিগুলো সারাক্ষণ আমার চোখের সামনে ঘুরতে থাকে। বুঝি মা, বুঝি, কিন্তু সব বুঝে অবুঝের মতো কথা বলতে হচ্ছে। নিজেকে একটু সামলা, না হলে তো ভেসে যাবি মা। জানি স্বামীর বিরহের যন্ত্রণা সাপের বিষের যন্ত্রণার চেয়েও বেশি। জানি এটা সহ্য করা যায় না, তাই তোর দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু বলি, পারলে একটু নিজের দিক নজর দিস মা। আর চলি? এখনই চলে যাবে কাকি? হ্যাঁ মা, আরেকদিন আসবো। তোর কাকার নাওয়া খাওয়া কিছুই হয়নি। আমি গিয়ে তারা না দিলে দুই বন্ধুর গল্প আজ আর শেষ হবে না। হাসি। সাবধানে থাকিস মা। আমি এখন ঠিক আছি সোমনাথ। মানুষের মন বড় অদ্ভুত। যত দুঃখ কষ্ট বেদনাই হোক না কেন, একদিন সে সব কিছু ভুলেছে। আমিও হয়তো একদিন ভুলে যাব। আমি জানি যে তুমি কত ভুলতে পারো। মিজান, বাবু, তাদের কাউকে কি ভুলতে পেরেছো? দুঃখ কষ্ট হয়তো চেপে রাখতে পারবে, কিন্তু কখনো ভুলতে পারবে না। সন্তানের বিয়োগকে কেউ ভুলতে পারে? যাক সেসব কথা, আমি সঙ্গে করে আমারকে নিয়ে যাই, ওষুধ দিয়ে দেব। তুমি কিন্তু ঠিক মতো খেও। হ্যাঁ, ওই তো বৌদি এসে গেছে। বৌদি, আমার মেজ বৌমাকে কেমন দেখলেন? স্বামীহারা স্ত্রী যেমন থাকে, মেয়েটার চোখের দিক তাকে আমি তো কথাই বলতে পারলাম না। এই চিন্তাটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সারাক্ষণ। ওইটুকুন একটা বাচ্চা মেয়ে, বাকিটা জীবন কি করে কাটাবে? তুমিও তো চিন্তা করো না তো, উপরওয়ালা আছেন, তিনি তোমাকে পথ দেখাবেন। আজ তাহলে আমরা আসি, আবার আসবো। আসি। আচ্ছা। দেখো, আমি হয়তো রাগ করে অনেক সময় অনেক কথা বলে ফেলি। তাই বলে তুমি এটা মনে করো না যে আমি মেজ বউকে দেখবো না। আমি যতদিন বেঁচে আছি, মেজ বউ আমার কাছে আমার মেয়ের মতোই থাকবে। তুমি ওটা নিয়ে চিন্তা করো না।
আমি জানি পেয়ারা, আমি তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়েছি। আমার ভালো সময়, খারাপ সময়, সব সময় তো তুমি আমার পাশে ছিলে। আমি তোমার উপর রাগ করতে পারি, অভিমান করতে পারি, তো অবিশ্বাস করতে পারি। থাক, হয়েছে, আর কথা বলতে হবে না। এখন তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্নাঘরে গিয়ে দেখি হীরা কি করছে। মাগো, কি হয়েছে ভাবি? কোথায় লেগেছে দেখি? দেখো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। বাসনগুলো তো দাঁড়াও দাঁড়াও, আমি তুলছি। তুমি বরং একটা কাজ করো, পায়ে একটু ঠান্ডা পানি লাগিয়ে নাও, ব্যথাটা কমে যাবে। আচ্ছা আপা, আজ সকাল থেকে আমার বাঁ চোখের পাতাটা কাঁপছে, কেন বলো তো? এটা কোনো শুভ লক্ষণ নয় ভাবি, তুমি একটু সাবধানে থাকো। আমার আর শুভ আর অশুভ, যার স্বামী মারা গেছে তার কাছে এর থেকে আর অশুভ কী বা হতে পারে? তবু জানো আপা, সারাক্ষণ মনের ভিতর একটা ভয় ঘুরঘুর করছে, বড় চিন্তা হয়। আচ্ছা আপা, আর কি ক্ষতি হবে আমার? তোমাকে আমি আজই পীর বাবার কাছে নিয়ে যাব। হয়তো কোনো অশুভ শক্তি এই পরিবারে আঘাত করতে আসছে, যা এই পরিবারকে তছনছ করে দেবে। আর ভয় দেখিও না আপা, এমনিতে সারাক্ষণ আমি ভয় ভয়ে আছি। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেই বা আমার অমঙ্গল করবে, কেন করবে? আচ্ছা, আমার বাপের বাড়ির কারো শরীর খারাপ হলো না তো? জানি না ভাবি, তাছাড়া সেরকম কোনো খবরও তো তোমার বাড়ি থেকে আসেনি। সেখানে ভালো মন্দ কিছু হলে নিশ্চয়ই খবর আসবে। তাহলে কি এমন কেউ আসছে যার জন্য আমার জীবনের সত্যটা বদলে যাবে? বাই 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 বাই। কে সে? কোনো ফেরেশতা নাকি ইবলিশ? হ্যালো রানী, 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 রানী রে, হ্যালো, কি হলো ভাই? বাবু দেখছেন না চাকাটা গর্তে পড়ে গেছে।
ধন্যবাদ। এতে ধন্যবাদের কি আছে? মানুষের বিপদে মানুষ সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। এবার চলুন ভাই। ভাই এই যে আপনাদের নয়নতারা গান। এই যে এত সকাল সকাল যাচ্ছ কোথায়? দিলা তো পিছে থেকে ডাক। কেন পেছন থেকে ডাকলে কি হবে শুনি? না বলে কই যে তুমি বাড়ির বাইরে চলে যাচ্ছ? বাড়িতে এত কাজ পড়ে আছে, এগুলা কে করবে শুনি? আমি কি বাড়ি চাকরানি নাকি যে সব কাজ সারাদিন শুধু আমি একাই করব? বাবা আমি যাবো আর আসবো, আমি আইসা তোমার সব কাজ করে দিব। এখন যাই। যাওয়ার জন্য তো খুবই তাড়া। কোথায় যাচ্ছ সেটা আগে বলো, তারপর। হাটে যাইতেছি। হাটে? কেন? বাড়িতে তো সবই আছে। না না, আমাদের বাড়ির জন্য না তো, কর্তার বাড়ির জন্য। ওই বাড়ির যে অবস্থা, হাটে বাজারে যাওয়ার লোকই তো নাই। অর্ধেক বেলা তো তাদের না খাইয়ে কাটে। তাই ভাবতাছি কিছু বাজার সদাই কইরা দিয়ে আসে। ঠিক আছে যাও, তাহলে দেরি করো না। তবে কর্তার বাড়ির নাম করে যদি অন্য কোথাও গেছো তাহলে কিন্তু আর এই ঘরে ঢুকতে হবে না। কি এই বাড়িতে ফিরতে চায়? কি? না না, মানে বলতেছিলাম যে এই বাড়িতে কে না ফিরতে চায়। চলি। খুব চালাক, ভেবেছে আমি কিছু শুনিনি। ঘরে না ঢুকে যাবে কোথায়? হ্যাঁ, তোমার ক্ষমতা কতটুকু আমার জানা আছে। আরে আপনি কি জামা কাপড় মাটি লাগবে তো? আহা, আরে গ্রামে এসেছি আর গ্রামের মাটি গায়ে লাগবে না? তাহলে এলাম কেন? বাহ, বেশ সুন্দর করে কথা কন তো আপনি। নাম কি আপনার? মিজান। আপনি? আমি মোহন, মোহন বাসী। বাহ, খুব সুন্দর নাম তো। মোহন বাসী মানে শ্রীকৃষ্ণের বাঁশরি। তুমি নিশ্চয়ই খুব সুন্দর গান করো। এটা কেমন কথা বললেন মিজান ভাই? আমি সুরে একেবারে অসুর, বাপের খেয়ালে এমন নাম রাখতে। গান বাজনায় ত্রিসীমানায় কোনো গেছি নাই। তবে হ্যাঁ, যাত্রা দেখতে খুব ভালোবাসি। ওই যে সেবার কলকাতার সিদ্ধপুর যাত্রা পার্টি আসলো, ওহরে আমি তো তখন থেকে নিজে নিজে কথা কইতাছি। আচ্ছা আপনি যাবেন কই? আমি এখানে একজনের বাড়িতে যাব। অনেক দিনের পুষে রাখা একটা ইচ্ছে নিয়ে এসেছি। জানি না পূরণ হবে কিনা। আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হইব। তা যা হবার পরে হবে। এখন তুমি আমাকে আপনি আগের বদলে তুমি করে ডাকো দেখি। আপনি কত শিক্ষিত উঁচু দরের মানুষ। আমার কর্তা বলে কি জানেন? কর্তা বলে মানির মান দিবি তবে নিজেই সম্মান পাবি। বাহ, তোমার কর্তা তো বেশ ভালো কথা বলে। তা কে তোমার কর্তা? মোহর আলী, মোহর আলী কবিরাজ। কি আশ্চর্য, খোদা আমাকে সঠিক লোকের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ঠিক বুঝলাম না তো, একটু খোলাসা করে কন্ত দেখি। আমি তো ওনার খোঁজে এসেছি, ওনার বাড়িতেই যাব। তা কি বিষয়ে কথা বলবা? আমি কবিরাজি শিখতে চাই। শহরে কবিরাজের খুবই অভাব,
যিনি গাছে গাছটা চিনিয়ে ওষুধ বানানো শিখিয়ে দিলেন। মোহর কবিরাজের অনেক নাম শুনেছি, তাই খোঁজ খবর নিয়ে চলে এলাম। বেশ করছো, হ্যাঁ। আমি ছেড়ে দেবো গাছ গাছটা, তবে আগে কর্তারে রাজি করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কপালে কি আছে। চলো চলো চলো। কর্তা, কর্তা, মোহন, তুই এসেছিস? ভালো হয়েছে। আমার সঙ্গে একটু হাত লাগা। পরে তো কি গুলো দিত? কর্তা, আপনার এই অসুস্থ শরীর নিয়ে কাজে লেগে পড়ছেন এখনই? এই সাত সকাল আপনার কবিরাজ ঘরে আসছে, কে বলছে? শরীরটার দিকে একটু নজর দিবেন না? জীবনটা অনেক ছোট রে মোহন, কিন্তু কাজ অনেক বেশি। বেশি বিশ্রাম নিলে অনেক কাজ বাকি পড়ে থাকবে। আর তাছাড়া এখন তো বেশ ভালোই আছে। কাজ নিয়ে ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকবে। তা তুই এত সকাল সকাল করতে গেলি? আমি তো বাজারে গেছিলাম। গতকালকে ভাবি সাহেব বললো বাড়িতে বাজার সদাই কিছু নাই, তো বাজার সদাই নিয়ে আসতেছি। আর ওহো কর্তা, একটা কথা বলতে তো ভুলে গেছি। কি আবার ভুলে গেছিস? আপনার সাথে দেখা করতে একজন লোক আসছে, বাইরে দাঁড়ায় আছে। ডাক ডাক, ভেতরে ডাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এক কথা, আপনার একটু কথা বলেন, আমি একটু বাজার সদাই গুলো ভাবি সাহেবকে বুঝাই দিয়ে আসি। যা যা যা। বস। তা তোমাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। জি, আমি এই গ্রামে থাকি না, আমি বিক্রমপুর থেকে এসেছি। তো অত দূর থেকে আমার কাছে কেন? কোনো বিশেষ কারণ? জি, আসলে কিছুকাল আগে আমি একটা ভয়ঙ্কর রোগের সম্মুখীন হই। কবিরাজ, বৈদ্যি, ডাক্তার সবাই বলে দিয়েছিলেন আমি আর বাঁচব না। এই পৃথিবীতে আমি আর কিছুদিনের মেহমান। আমি তারপর থেকে মৃত্যুর জন্য দিন গোনা শুরু করলাম। হঠাৎ একদিন আমার আব্বা এক কবিরাজের খোঁজ পান। তিনি তার কাছে গিয়ে আমার সমস্ত ঘটনা খুলে বলেন। তিনি আমার আব্বার মুখে সব কিছু বিস্তারিত শুনে আমাকে কিছু ওষুধ দেন, বলেন 3 মাস খেতে। তারপর হতে থাকে এক চমৎকার। আমি আস্তে আস্তে ঠিক হতে থাকি এবং 3 মাসের ভেতর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। কবিরাজি ওষুধ যদি সঠিক পরিমাণে নিয়ম করে খাওয়া যায়, তাহলে দুরারোগ্য ব্যাধিও নিরাময় করা সম্ভব। আমাদের দেশে এমন কিছু লতা পাতা শিকড় বাকড় রয়েছে যা দিয়ে অসাধ্যকেও সাধন করা সম্ভব। তুমি সুস্থ হয়ে গেছো, এটা একটা সুখবর। আর কবিরাজ হিসেবে এটা শুনে আমার খুবই ভালো লাগছে। ও দেখেছো, তোমার সঙ্গে আমি এত কথা বলছি অথচ তোমার নামটাই জানা হলো না। কি নাম তোমার? আমার নাম মিজান। কবিরাজ সাহেব কিছু ভাবছেন? ও কিছু না। তা তুমি আমার কাছে কি জন্য সেটা কিন্তু বললে না। আমি ওই ঘটনার পর ভাবি এরকম তো কত মানুষ আছে যারা বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি কবিরাজি শিখব। হ্যাঁ, তোমাদের মতো শিক্ষিত তরুণরা যদি এই পেশায় এগিয়ে আসে, সেটা তো খুবই ভালো কথা। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি আপনার মতো গাছ, লতাপাতা, শেকড় চেনে এরকম কবিরাজ 7 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনার কাছে এসেছি কবিরাজি শিক্ষা গ্রহণ করতে। কিন্তু আমি তো তোমাকে কবিরাজি শেখাতে পারবো না বাবা। আমার বয়স হয়েছে, আর আমার শারীরিক এবং মানসিক যে অবস্থা, তাতে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। কিন্তু আমি যে অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে।
আমি দুঃখিত, তোমার অনুরোধ আমি রাখতে পারলাম না। আমি সারা জীবন মানুষের উপকার করার চেষ্টা করেছি, কাউকে ঠকাইনি। তাই তোমাকেও ভুল শিক্ষা দিয়ে আমি ঠকাতে চাই না। আপনি আমাকে ভুল শিক্ষা দিবেন কেন? আপনার মতো কবিরাজ কোথায় পাবো? আর তাছাড়া কবিরাজি শিক্ষা গ্রহণ করে তো আমি আমার সাধ্য সিদ্ধি করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের উপকারে লাগতে চাই। আর আপনি যদি আমাকে না শেখান তাহলে আমার এই আশা যে অসম্পূর্ণ থেকে যাবে। আমার মা, আমার যা শারীরিক এবং মানসিক অবস্থা, তাতে আমার কোনো কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না। আর মনোযোগ না থাকলে এই কাজটি করা যায় না। আমাকে দয়া করে আর অনুরোধ করো না, তুমি এখন এসো। এই রে, নুনটা জানতে ভুলে গেছি। বোমা, একটু নুনটা নিয়ে এসো তো। আমি নিয়ে আসছি। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি আপনার মতো গাছ, লতাপাতা, শেকড় চেনে এরকম কবিরাজ 7 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনার কাছে এসেছি কবিরাজি শিক্ষা গ্রহণ করতে। কি ব্যাপার, আজ সারাদিন তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে? নতুন করে আবার কিছু হয়েছে নাকি? জানো বড় বউ, আজকে আমার কাছে একটা ছেলে এসেছিল। ছেলে? কোন ছেলে? কি জন্য এসেছিল? বললো যে ওদের বাড়ি বিক্রমপুর, আমার কাছে কবিরাজি শিখতে এসেছিল। ও, তো তুমি কি বললে? আমি বললাম যে এখন আমার শরীরটা ভালো নেই, আমি ওসব এখন শেখাতে পারবো না। বেশ করেছো, এখন কিছুদিন একটু বিশ্রাম নাও। এখন আর ওই সমস্ত ঝামেলা ঘাড়ে নেওয়ার দরকার নেই। ছেলেটাকে দেখার পর থেকে মনটা খুব ভারী হয়ে আছে। কেন? ছেলেটাকে যখন বলেই দিয়েছো যে শেখাতে পারবে না, তাহলে আর ওসব নিয়ে শুধু শুধু চিন্তা করছো কেন? ছেলেটার নাম মিজান। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।